আমরা তোমাদেরকে শেখাবো এখন হচ্ছে গিয়ে স্প্যানের কাজ। স্প্যান একটা লাইনের মধ্যে একটা অংশকে আলাদাভাবে উপস্থাপন করে। তো এই যে যে প্যারাগ্রাফটা এখানে লেখা আছে, প্যারাগ্রাফে দেখো তো স্প্যান কোথায় আছে। পেয়েছো খুঁজে স্প্যান? কালার ব্লু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্প্যান এইখানে আছে। এই স্প্যান আমরা কি ইউজ করছি? স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি। স্টাইলে বলতেছি যে আমি কালারটা ব্লু হবে, এই স্প্যানের এই অংশের কালার কি হবে? ব্লু হবে। আর ওয়েট বোল্ড মানে লেখা ফন্ট গুলা কি হবে? বোল্ড হবে। বুঝতে পারছেন? আমরা যে অংশ বিভক্ত করতেছি সেই অংশের কালার হবে ব্লু আর লেখা হবে বোল্ড। এই স্প্যান ক্লোজ। তাহলে স্প্যান ওপেন আর স্প্যান ক্লোজ এর মাঝখানে কে আছে? স্প্যান ওপেন আর স্প্যান ক্লোজ এর মাঝখানে আছে কি? ব্লু। অর্থাৎ এই স্টাইলটা অ্যাপ্লাই হবে ব্লু লেখাটার উপরে। মিরাজ, তোমার এখানে পাখির সাউন্ড আসতেছে। তাহলে এই ব্লু লেখাটা বোল্ড হয়ে ব্লু কালারের হয়ে যাবে এই স্প্যান প্রয়োগ করার ফলে। কথাটা কি এবার বুঝে আসছে? কথাটা কি আপনাদের এবার বুঝে আসছে? হ্যাঁ অথবা না বলেন। জি স্যার, বুঝতে। আচ্ছা, এই লাইনে আর কোথাও স্প্যান আছে নাকি দেখেন তো? জি স্যার, আছে। হ্যাঁ, বলুন তো এটার ফলে কি হবে? এটা আউটপুট কি হবে? স্যার, ডার্ক গ্রিন লেখাটা হলো ডার্ক অলিভ গ্রিন হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। আর এই যে স্প্যান প্রয়োগ করতেছি তার উপরে, এই ডার্ক গ্রিন লেখাটার উপরে, ফলে ওই স্টাইলটা এখানে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। স্প্যান কি করতো? একটা ডকুমেন্টের কিছু অংশকে আলাদা করত। আর ডিফ কি করবে? সরি, স্প্যান একটা লাইনের কিছু অংশকে আলাদা করত। আর ডিফ কি করবে? পুরো একটা ডকুমেন্টের অংশকে আলাদা করবে। মনে করো আমরা আমাদের ওয়েব পেজটাকে এরকম 3টা ভাগে ভাগ করতে চাই। এরকম একটা ডিভিশন করতে চাই, এরকম একটা ডিভিশন করতে চাই, এরকম ডিভিশন করতে চাই। তাহলে এই যে ডিভ মানে হচ্ছে কি? ডিভিশন। ডিভ মানে কি? ডিভিশন। কয়টা ডিভিশন করছি আমরা? 3টা। তাহলে যে লিখতে হবে আমার কিভাবে? ডিভ মানে ডিভিশন, স্টাইল, এখানে কি কি স্টাইল দিব? হোয়াইট। হোয়াইট বলতে বোঝাচ্ছে যে এই ভাগটুকু কতটুকু চওড়া হবে। যেমন 200 পিক্সেল, তুমি 400 দিলে কি হতো? সেটা 400 পিক্সেল হতো। ক্লিয়ার? জি স্যার। ব্যাকগ্রাউন্ড দিছি আমি পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক কালারের কালার কোড। ঠিক আছে? বর্ডার, এই যে ভাগটা করছি এই ভাগের একটা বর্ডার দিছি। হ্যাঁ বলো। স্যার, এই যে এই কালার কোডটা না দিয়ে স্যার শুধু ডাইরেক্ট লেখা যায় না, এভাবে কিছু করা যায় না? হ্যাঁ, আমরা পরের এক্সাম্পলে দেখাবো। আমি সবগুলো এক্সাম্পল দেখাইতেছি। তোমাদেরকে কোড মুখস্থ করতে হবে। এই কালার কোডটা এই ওয়েবসাইট থেকে নামায় জাস্ট কপি করে দিয়ে দিবা। বর্ডার দিচ্ছি 1 পিক্সেল। বর্ডার কোনটা বুঝতে পারছো তো? এই যে দাগটা হচ্ছে 1 পিক্সেল ডটেড। দেখো দাগগুলা কিন্তু একটা করে ডটের মতো করে আসছে, তুমি খেয়াল করে দেখছো? দাগগুলা কিন্তু এরকম সলিড আসে নাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাঁকা কিছু কি হবে স্যার? 2 লাইনের মধ্যে ফাঁকা, হ্যাঁ, প্রথমটা সেকেন্ডটার মধ্যে ফাঁকা যে আউটপুটটা আসছে ওটা কি হবে? আসবে আসবে আস্তে 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 আস্তে। এটা মার্জিন। হ্যাঁ, 1 পিক্সেল ডটেড ব্ল্যাক। এখন যদি আমি কালারটা রেড বলবি কি লিখতা? বর্ডার 1 পিক্সেল ডটেড
রেড বা 1 পিক্সেল রেড বা বর্ডার রেড দিলে তোমার কি হতো ওই কালার ওই ইয়েটা রেড কালারের হয়ে যেত। কথা কি ক্লিয়ার? এই যে কালারটা ব্ল্যাক আছে না, Yes, sir. এইটা কালারটা চেঞ্জ করতে পারতো তুমি কোন অ্যাট্রিবিউট দিয়ে? বর্ডার প্রপার্টি দিয়ে। টেক্সট অ্যালাইন সেন্টার এই লেখাটাকে কি করছি আমি মাঝখানে নিয়ে আসছি কি দিয়ে? টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে। প্যাডিং দিছি 10 পিক্সেল মানে হচ্ছে এইখান থেকে এই গ্যাপটা হচ্ছে কত আমার 10 পিক্সেল। মার্জিন 5 পিক্সেল এই যে দুইটা ভাগের মধ্যে মাঝখানে যে গ্যাপটা দিছি কি দিয়ে দিছি? এই মার্জিন দিয়ে দিছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। এই জি ভাগের মধ্যে কাকে রাখছি? জেনারিক কন্টেন্ট। এই যে দেখো জেনারিক কন্টেন্ট লিখে ডিভ ক্লোজ। ফলে কি এইটুকুর জন্য এই একটা ভাগ তৈরি হয়ে গেছে। Sir, float left এটা কি স্যার? অর্থাৎ এই জিনিসটা বাম দিকে ম্যাচিং থাকবে এই পেজের বামের সাথে, আবার এও বাম মানে বামের হিসাবটা মিলানো হয়েছে, ফ্লোট লেফট বলা হয়েছে। আপনাকে বুঝতে পারছি? জি স্যার। এই গেল আমার প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ আবার কি করব? আবার ডিভ স্টাইল, যেটা আরেকটা ভাগ আছে, তাহলে আবার ডিভ স্টাইল হোয়াইট পিক্সেল ব্যাকগ্রাউন্ড পিঙ্ক। দেখ এখানে আমি কিন্তু কালার কোড ইউজ করি নাই, ডাইরেক্ট কালার লিখেছি। ঠিক আছে? সেম আগে সব সব লিখে সেকেন্ড পার্ট লিখে ডিভ ক্লোজ। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. একইভাবে আমি থার্ড পার্টও তৈরি করেছি। ঠিক আছে? এই যে সেকেন্ড পার্ট লেখার কারণে এই যে সেকেন্ড পার্ট আসছে। আচ্ছা এখন বলো তো, আমি যদি চাইতাম এই সেকেন্ড পার্টে এইখানে একটা সেকেন্ড পার্ট কথাটা না একটা ছবি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হতো? কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? ইমেজ এড করতে সেকেন্ড পার্টের ইমেজ তাহলে কেমনে সেকেন্ড পার্টি ইমেজ দিত কিভাবে দিতাম সেটা বলো? কোথায় কি লিখতাম? IMG SRC আইএমজি কোথায় প্যারাগ্রাফ লিখতাম? এখানে। হ্যাঁ এই যে second- প্যারাগ্রাফ ট্যাগের ইয়েতে জি স্যার এই জায়গায় এইখানে আমি কি লিখতাম? IMG ইমেজ এসআরসি আইএমজি এসআরসি ইকুয়াল টু হাইট ওয়েট তারপরে ছবির যে গল্প আছে সেই গল্পটা লিখতাম। ঠিক আছে? জি স্যার জি তাহলে আমরা ডিভ ব্যবহার করতে শিখলাম। জি স্যার। স্প্যান আর ডিভ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা আমাদের এই ওয়েব পেজ গুলোকে বলেন। স্যার টেবিলের ক্ষেত্রে যদি বর্ডার ব্যবহার করে কালার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ ওই যে স্টাইল ইয়ে করে টেবিলের হাতে স্টাইল যদি অ্যাড করে দাও তাহলেই হবে। বুঝছি স্যার। দেখো টেবিল স্টাইল ইকুয়াল টু বর্ডার, তাহলে তোমার চলে আসবে। আচ্ছা আমাদের এই ওয়েব পেজ গুলাকে পাবলিশ করতে গেলে আমাদের কি করতে হবে? স্যার টাকা দিতে হবে। টাকা দিতে হবে। হোস্টিং টাকা দিব কাকে? গুগল গুগল কে? নোটপ্যাড কোম্পানিকে আমার ওয়েব পেজ পাবলিশিং করতে গেলে আমাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 8 টাকা। 4 টাকা এক, ডোমেইন রেজিস্ট্রেশন।
অর্থাৎ আমি যেই নামে ওয়েব পেজটা খুলতে চাই আমাকে সেই ওয়েব পেজের নামটা আমাকে আমার নামে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন কোথায় করে? বাংলাদেশে করে হচ্ছে গিয়ে বিটিআরসি। ওয়েবসাইট পাবলিশিং এর 4টা ধাপ। কয়টা ধাপ? 4টা ধাপ। এক, ডোমেইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি যেই নামে ওয়েব পেজটা খুলতে চাও তোমাকে সেই নামে রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নিবা কার কাছ থেকে? বাংলাদেশে নিতে হচ্ছে গিয়ে বিটিআরসি, বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন। ওদের কাছে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ কিছু ফি জমা দিলে ওরা চেক করে দেখবে যে এই ওয়েব পেজটা খালি আছে। যদি খালি থাকে তখন তোমার নামে রেজিস্ট্রেশন দিয়ে দিবে। দ্বিতীয় কাজ হচ্ছে ফি ডিপেন্ড করে এক এক ধরনের ডোমেনের উপর। কোন ধরনের ডোমেন চাচ্ছ তার উপরে ফি। .com এ এক ধরনের ফি, .net এ এক ধরনের ফি, .edu তে এক ধরনের ফি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফি আছে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 1000 টাকা হলে মনে হয় হয়ে যায়। আর রেটটা পুরোপুরি মতো মনে নাই। ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তুমি তোমার ওয়েবসাইটে কি কি জিনিস চাও, কি কি কন্টেন্ট চাও, তোমাকে সেটা ডিজাইন করতে হবে। যে আমরা এতদিন শিখলাম যে ট্যাগ লেখা, এই ট্যাগ টুগ লেখে তোমাকে একটা ওয়েবসাইটকে আগে তৈরি করতে হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট হোস্টিং। তুমি যেই ওয়েবসাইটের ডিজাইন করলা আর যে ডোমেইন নিলা এবং যেই তুমি স্পেস, তোমাকে কিন্তু সার্ভার স্পেসও নিতে হবে। তোমাকে হয় কোনো একটা সার্ভার স্পেস ভাড়া নিতে হবে অথবা তোমার নিজের কম্পিউটারকে সার্ভারে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হয়, তোমার কম্পিউটারকে 24 আওয়ার অন রাখতে হবে, তোমার কম্পিউটারের নিরাপত্তা বিধান করতে হবে। আর তুমি যে স্পেস ভাড়া নাও তোমাকে আর সেই কাজগুলা করতে হয় না। ওই তোমার কোম্পানি তোমার ওয়েবসাইটের নিরাপত্তা বিধান করে, তারা এটাকে টেক কেয়ার করে। তোমাকে বিনিময়ে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হয়। এখন তুমি যে স্পেসটা ভাড়া নিছো সেই স্পেসে তোমার তোমার ইয়ে বন্ধ করো। তুমি যে স্পেস ভাড়া নিয়েছো সেই স্পেসে তোমার এই ওয়েবসাইটটাকে আপলোড করতে হয়। এর নাম হচ্ছে ওয়েবসাইট হোস্টিং। যখন তুমি তোমার ওয়েবসাইটটাকে ওই সার্ভারে আপলোড করবা এবং ওই ডোমেনের সাথে লিংক করে দিবা, তখনই তোমার ওইখানে গেলে লোকজন এটাকে দেখতে পারবে। এবং শেষের ধাপ হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনে যুক্তকরণ। সার্চ ইঞ্জিন যুক্তকরণ বলতে বোঝাবো যে গুগল বা ইয়াহু এই ধরনের সার্চ ইঞ্জিনে তোমার ওয়েব পেজটাকে চিনিয়ে দেওয়া। ফলে তোমার কি হবে, ওরা ওইখানে গিয়ে সার্চ দিলে তোমার ওয়েব পেজটাকে খুঁজে পাবে। এর নাম হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনে যুক্তকরণ। কথা কি ক্লিয়ার? বুঝতে এটা করতে কি পারছেন? স্যার গুগল কে পে করতে হয় স্যার? না, এগুলো পে করতে হয় না। অ্যাড ইউআরএল একটা ফাংশন আছে, এটা দিলেই সার্চ ইঞ্জিনে সেটা যুক্ত হয়ে যায়। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের এই অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল।